হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনেটেকের পক্ষ থেকে গুণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা ও এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও এর প্রকারভেদ। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা ও এর প্রকারভেদ। ও প্রকারভেদ। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে জানো? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি। এই চারটাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো কি কি বলেছি। ইলেকট্রনের কক্ষপথের আকার মানে শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি, এই চারটাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা বুঝিও। আজকের ক্লাসটি কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে হবে। কি বলেছে? পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। শক্তি স্তরের আকার, ইলেকট্রনের শক্তি স্তরের আকার বুঝিও। ইলেকট্রনের শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকার, ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি। আকার হচ্ছে কি, এটা আকার আর আকৃতি এটার পার্থক্য কি ভাই? আকার হচ্ছে এটা ছোট নাকি বড়, ঠিক আছে, নাকি মাঝারি, এটা হচ্ছে আকার। আর আকৃতি কি, এটা দেখতে কেমন, গোলাকার নাকি ডিম্বাকার। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম? ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক, ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক মানে এক্স ওয়াই জেড অক্ষ। কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশিকে, এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঘূর্ণন প্রকাশক রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যার সংখ্যাটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক। রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলে, কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে ভাই, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি। চারটা কথা বলেছি তাই না? কক্ষপথের শক্তি স্তরের আকার, আকৃতি,
ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন প্রকাশক রাশি। ঠিক আছে, এই চারটা রাশিকে একত্রে আমরা কি বলবো? কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি 4 প্রকার মূলত: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করা হয়। বুঝিও, হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। নিলস বোর এটা কি করেছে? ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এটাকে কি বলা হয়? স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বিজ্ঞানী নিলস বোর এটা নিয়ে কথা বলেছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেখো আমি বলে দিই বোর। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে জানো? এটা কি করে? এই প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার প্রকাশ করে। কি বলেছে? শক্তি স্তর বা অরবিটের আকার প্রকাশ করে। ঠিক আছে, n=1 হলে আমরা বলবো প্রথম শক্তি স্তর বা কে শেল, n=2 হলে বলবো দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল, n=3 হলে কি বলবো? তৃতীয় শক্তি স্তর বা এম শেল, n=4 হলে বলবো চতুর্থ শক্তি স্তর বা এন শেল। তাই তো, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম, নিলস বোরের পরমাণু মডেলে পড়েছিলাম না? এই জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়, এটা মূলত নিলস বোর বলেছে। ঠিক আছে, ওকে, আবিষ্কারক কে? নিলস বোর। দেখো তো লিখে দেই, প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। ঠিক আছে, মানে কেমন, ছোট না ও শক্তি স্তরটা ছোট নাকি বড়, এইসব। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে, বুঝিও। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। অরবিট বা শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে, এটা মনে রাখবা। দেখো n=1 হলে আমরা বলবো n=1 হলে বলবো প্রথম শক্তি স্তর। n=1 হলে আমরা কি বলবো? n=1 হলে বলবো প্রথম শক্তি স্তর বা কে শেল। ফলে প্রথম শক্তি স্তর বা কে শেল। ঠিক আছে, n=1 হলে আমরা বলবো প্রথম শক্তি স্তর কে শেল। n=2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল। n=3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম শেল। ঠিক আছে, খেয়াল করো, n=4 হলে কি বলবো?
চতুর্থ শক্তি স্তর বা এন শেল। ঠিক আছে, কেমন দেখো, এই দেখো আমরা 4টা শক্তি স্তর দিচ্ছি। এটা কি ভাই? কে শেল প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর এল শেল, এটা তৃতীয় শক্তি স্তর এম শেল, এটা চতুর্থ শক্তি স্তর এন। ঠিক আছে, এই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করবে। ঠিক আছে, অরবিট বা শক্তি স্তরের কি প্রকাশ করবে ভাই? অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করবে। n ইকুয়াল 1 হলে বলবো কে শেল, 2 হলে বলবো এল শেল, 3 হলে বলবো এম শেল, 4 হলে বলবো এন শেল। ঠিক আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা জানো, এটা যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যাবে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে কোনো প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা যাবে। হ্যাঁ, সূত্র আছে 2n²। দেখো এটা আমি লিখে দিই, সূত্রটা কি? যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এই কথাটা মনে রাখবা। যে কোনো প্রধান শক্তি স্তরে যে কোনো প্রধান শক্তি স্তরে যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। ধারণ ক্ষমতা কত ভাই? 2n²। n কি? কক্ষপথ। যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। তোমাকে যদি বলতো প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, বলো না? যদি n ইকুয়াল 1 হতো, মানে প্রথম শক্তি স্তর, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হইতো ভাই? 2 × 1² ইকুয়াল কত? 2। বুঝতে পেরেছ? n এর মান আমরা কত বসাইছি? 1 বসাইছি, তাহলে 2 × 1 2। ঠিক আছে, যদি বলতো দ্বিতীয় শক্তি স্তর n ইকুয়াল 2, তখন আমরা কি বসাইতাম? 2 × দ্বিতীয়, তাহলে n এর মান এবার কত বসাবো? 2। দেখো তাহলে 2 এর উপর হোল স্কয়ার, তাহলে কত হবে? 2 × 2 = 4, তাই তো? 2 হোল স্কয়ার মানে 4, 4 × 2 8। ঠিক আছে, যদি বলতো তৃতীয় শক্তি স্তর, এগুলো এমসিকিউ আসবে কিন্তু। হ্যাঁ, তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে কি বলবা? কি লিখবা? 2 × 3 হোল স্কয়ার। 3 হোল স্কয়ার মানে কত? 9, 9 × 2 কত? 18। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 18টা। ঠিক আছে, যদি বলতো চতুর্থ শক্তি স্তর, তখন কি লিখতা? n ইকুয়াল 4, লিখতা 2 × 4 হোল স্কয়ার ইকুয়াল কত? 4 হোল স্কয়ার মানে 16, 16 × 2 মানে 32। বুঝছো? চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 32টি। ঠিক আছে ভাই, তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো শক্তি স্তরে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতায় হচ্ছে 32, এর উপরে যেতে পারবে না। ঠিক আছে, দেখো কথা লিখে দেই, তবে ইলেকট্রন সংখ্যা কখনোই 32-এর বেশি হতে পারে না। তবে ইলেকট্রন সংখ্যা কখনোই 32-এর বেশি হতে পারে না, কখনোই। হ্যাঁ, একটি শক্তি স্তরে ইলেকট্রন কখনো 32-এর বেশি হতে পারে না। তবে একটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কখনোই 32-এর বেশি হতে পারে না। একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32-এর বেশি হতে পারে না, কখনোই 32-এর বেশি হতে পারে না।
কখনোই 32-এর বেশি হতে পারে না, হতে পারে না। ঠিক আছে ভাই, যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। আমরা দেখলাম প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা। তবে কোন শক্তি স্তরে 32-এর বেশি হতে পারবে না। যদি বলতো পঞ্চম শক্তি স্তর, তাহলে তুমি কি বলতা কি 5√2 25, 25 × 2 50 হতো না, হ্যাঁ 32-এই হতো। ঠিক আছে, যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কখনোই 32-এর বেশি হতে পারবে না। ঠিক আছে, এই যে, তবে একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কখনোই 32-এর বেশি হতে পারে না। ঠিক আছে, এই ছিল আমাদের মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে তাহলে আমরা কি পড়লাম ভাই? আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা যেন কি করে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা কোনো ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি ও নিউক্লিয়াস থেকে দূরত্ব বোঝায়। কি বলছে? ইলেকট্রন শক্তি স্তরে থাকা অবস্থায়, মনে করে যে এই শক্তি স্তরে ইলেকট্রন আছে, ঠিক আছে, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে, বলছে কি শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি ও নিউক্লিয়াস থেকে দূরত্ব বোঝায়। এই যে এখানে ইলেকট্রনের শক্তি কত এবং নিউক্লিয়াসটা থেকে, এই নিউক্লিয়াস থেকে এটার দূরত্বটা কত, বুঝছো? এই যে এটা বোঝাই n দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝাই? যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি ও নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। ঠিক আছে ভাই, ওকে, এই কথাটা মনে রাখবা। তাহলে আমরা এবার সহকারী কোয়ান্টাম সংখ্যাতে চলে যাই। এটাকে বলা হয় এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, দেখো মুছে দিলাম এটা, হ্যাঁ। প্রধান শক্তি স্তর কি করে ভাই? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? যে কোনো অরবিট বা কক্ষপথের আকার নির্দেশ করে, তাই না? n=1 হলে প্রথম শক্তি স্তর বা কে শেল, 2 হলে দ্বিতীয় এল শেল, 3 হলে তৃতীয় এন শেল, এম শেল, এবং 4 হলে কত? চতুর্থ এন শেল, তাই না? এগুলো দেখলাম। এবং যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। তাই তো, আমরা এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখব বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বুঝিও। এটা দ্বারা যেন কি প্রকাশ করে? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। উপশক্তি স্তর কোনগুলো? এস, পি, ডি, এফ, এগুলো আমরা জানি, পড়ে আসছি ছোট ক্লাসে, তাই না? প্রধান শক্তি স্তর কোনগুলো? কে, এল, এম, এন, তাই তো। এবং উপশক্তি স্তর কোনগুলো? এস, পি, ডি, এফ। ওই যে একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য এই সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। ঠিক আছে, একে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যাও বলা হয়, বুঝিও, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। কি বলেছে? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। একটি ইলেকট্রন, আমার প্রতিটি কথা নোট করো, লেখো। একটি ইলেকট্রন
প্রধান শক্তি স্তরের একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে, যে উপশক্তি স্তরে রয়েছে বা উপস্তরে রয়েছে, একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে রয়েছে ও এটাকে স্মল লেটারের এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। সংখ্যা ব্যবহৃত হয়। বুঝতে পেরেছ? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। ঠিক আছে, একে অরবিটাল বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলে। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছে। দেখো, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে কি কি বললাম আমরা? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। একে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে এর মান দ্বারা কি হয়, উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়। ঠিক আছে, দেখো এল এর মান মনে রাখতে হবে কি এল দ্বারা প্রকাশ করা হয়, তাই না? অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, একে এল দ্বারা প্রকাশ করা হয়। একে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়, একে এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটারের এল দ্বারা। ঠিক আছে, এল এর মান কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। n-1 পর্যন্ত হয়। ঠিক আছে, 0 থেকে n-1 পর্যন্ত হয়, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এল এর মান দ্বারা কি বোঝায়? উপশক্তি স্তরের আকৃতি। এল এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়। এল এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়।
এল এর মান ধারা কি হয় ভাই? এল এর মান ধারা উপশক্তি স্তরের উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়। আকৃতি নির্ধারিত হয়। এল এর মান ধারা উপশক্তি স্তরের কি নির্ধারিত হয় ভাই? আকৃতি নির্ধারিত হয়। ঠিক আছে, এবং এল এর মান কত? 0 থেকে n-1 পর্যন্ত, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এল এর মান যথাক্রমে 0, 1, 2, 3 হলে আমরা বলবো এসপি ডি উপশক্তি স্তর। ঠিক আছে, এল এর মান এত হলে উপশক্তি স্তর যথাক্রমে এত হবে। খেয়াল করো, এল এর মান কত? 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তর হবে যথাক্রমে এসপি ডি এফ। কেন হয়েছে এগুলো বলে দেবো একটু পরে। হ্যাঁ, দেখো এল এর মান আমরা দেখবো কিভাবে হয়। এল এর মান 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তর যথাক্রমে উপশক্তি স্তর যথাক্রমে কি হবে? এস পি ডি এফ। ঠিক আছে, দেখবো এবার আমরা। হ্যাঁ, 4টা প্রধান শক্তি স্তরে দেখবো কি কি উপশক্তি স্তর আছে। ঠিক আছে, n ইকুয়াল যদি 1 হয় তাহলে দেখো তো এল এর মান কত হবে, একটু বুঝিও। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। দেখো n ইকুয়াল 1 হলে মানে কি? প্রথম শক্তি স্তর। হ্যাঁ, n ইকুয়াল 1 হলে এল ইকুয়াল কত হবে বলো না? কি বলেছি? এল এর মান কত? 0 থেকে n-1 পর্যন্ত, তাই না রে ভাই? দেখো তো লিখি আমি, 0 থেকে n-1 পর্যন্ত, তাই তো? এই দেখো 0 থেকে n-1, এটা তো আমাদের সূত্র। তোমাকে কি বলছে? n ইকুয়াল 1 হলে, তাহলে এখানে আমরা 1 n এর মান বসাইলাম 1। ঠিক আছে, 1 - 1, তাহলে কত হইল রে ভাই? আর এটা 0 থেকে, তাই না? তাহলে কত হইল? 0। 1 থেকে 1 গেলে কত হবে? 0 হবে। আর এই 0 তো যে কোনো একই কথা, তাই না? এই যে একটা 0, 0 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ কি 0ই। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বলবো? n ইকুয়াল 1 হলে এল ইকুয়াল কত হয়? 0 হয়। অর্থাৎ কি ভাই? প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, সেটা হচ্ছে কত? এস। আমি জানা বলছি 0 হইলে এস। ঠিক আছে, 0 হলে এস হলে কত হবে? 0 হলে হবে এস। ঠিক আছে, পি হবে কখন? যখন 1 হবে এল এর মান। ডি হবে কখন? যখন 2 হবে। এফ হবে কখন? যখন এল এর মান 3 হবে। ঠিক আছে ভাই, দেখো কত হয়েছে? 0। 0 হইলে আমরা কি বলবো? এস উপশক্তি স্তর। n ইকুয়াল 1 হলে এল ইকুয়াল 0 হয়, অর্থাৎ 0 হয়। অর্থাৎ কি ভাই? উপশক্তি স্তর কয়টি? একটি। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি ভাই? একটি। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা, অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা, প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা একটি। বুঝছ? উপশক্তি স্তর সংখ্যা কয়টি ভাই? একটি। সেই একটা কি? 1s।
ঠিক আছে, n ইকুয়াল 1 অর্থাৎ কি প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? একটি 1s। বুঝছো কিভাবে বের করছি? n এর মান তুমি বসাও এই সূত্রটাই, n এর মান 1 বসাইছি, এই যে 1 বসাইছি আমরা, 1 - 1 শূন্য, এই যে শূন্য, l ইকুয়াল 0, আর শূন্য হলে উপশক্তি স্তর কি s। বুঝছো, এই যে লিখছি প্রথম শক্তি স্তরে উপশক্তির সংখ্যা একটি, তাই না? সেটা কি 1s, যেহেতু n এর মান 1, এই যে 1, আর যেহেতু l এর মান 0, 0 হলে s, এই যে s বসাইছি। ঠিক আছে ভাই, দেখো আমরা পরেরটাতে চলে যাই। n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল 2 হলে l ইকুয়াল কত হবে ভাই বলো না? 0, 1। কিভাবে হইল? সূত্রটা কি? সূত্রগত 0 থেকে n - 1 পর্যন্ত, তাই তো? 0 থেকে, বুঝিও 0 থেকে n - 1, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো 0 থেকে কত, n এর মান কত বসাবো এবার আমরা? 2, এই যে বসাইলাম 2, 2 - 1, ঠিক আছে? তাহলে কত হইল? 0, 2 থেকে 1 গেলে কত? 1, 0 আর 1। বুঝছো, এটা মাইনাস না, এটা হলো থেকে বুঝাইছি। ঠিক আছে, n ইকুয়াল 2 হলে l এর মান কত হবে? 0 আর 1। কিভাবে? n এর মান আমরা 2 বসাইছি, 2 - 1, তাহলে কত হইলো? 1, আর এই যে 0, 0 আর 1। ঠিক আছে ভাই, ওকে। তাহলে n ইকুয়াল 2 হলে l ইকুয়াল কত হবে? 0, 1 হয়। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে কি রে ভাই? উপশক্তি স্তর কয়টি দেখো তো? দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা 2টি, তাই তো? 2টা কি কি হবে? 2s, 2p। বুঝছো ভাই, কি হবে? 2s হবে আর 2p হবে, 2s, 2p। বুঝছো, কারণ আমরা n এর মান 2 বসাইছি, 2 বসাইলে l এর মান কত হবে? 0 থেকে 2 - 1 পর্যন্ত, তাই তো? তাহলে কত হবে? 0, 2 থেকে 1 গেলে 1, তাহলে 0 আর 1। 0 হলে কি s উপশক্তি স্তর, 1 হইলে কি p উপশক্তি স্তর, তাই তো? এই যে লিখেছি 2s, 2p, কারণ n এর মান 2, 2s, 2p। বুঝছো, দেখো তোমাকে যদি ভাই বলতো এই 2D কি সম্ভব, কও না? বলো 2D কি সম্ভব? এগুলো আসবে পরীক্ষায়, এমসিকিউ আসবে, খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন আসবে। তোমাকে বললো কি 2D কি সম্ভব, ব্যাখ্যা করো। যদি এটা বলে 2D কি সম্ভব, পারবা? কি বলবা রে ভাই? 2D বলছে, n এর মান কত বলছে? 2 না? n এর মান 2, তাহলে দেখো n এর মান 2 হইলে l ইকুয়াল কত হবে? 0, 1। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? 2টি, 2s, 2p। এখানে কি 2D এর কোনো অস্তিত্ব আছে? দ্বিতীয় শক্তি স্তরে কি 2D এর অস্তিত্ব আছে? না, অর্থাৎ 2D সম্ভব না। পারবা না? বেশি কঠিন ছিল। খ নম্বরে আসবে, কি বলবে তোমাকে? 2D কি সম্ভব? বা প্রথম শক্তি স্তরে যদি বলতো 1p কি সম্ভব, হইতো না। প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, এটা 1s। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর করে 2টি, 2s, 2p। 2D কি সম্ভব? সম্ভব না। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর মানে কি 2D সম্ভব না। কিভাবে বলতা? 2D কি সম্ভব? কোন জায়গাতে লেখা শুরু করতে বলতা কি n ইকুয়াল 2 হলে, এই যে n ইকুয়াল 2 হলে নিচে নিচে লিখবা বা পাশাপাশি যেভাবে লেখো। দেখো n ইকুয়াল 2 হলে l ইকুয়াল কত? 0, 1। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে 2টি, 2s, 2p। এখানে d উপশক্তি স্তরের অস্তিত্ব নেই, অর্থাৎ 2D সম্ভব না। ঠিক আছে ভাই, আসো আমরা তৃতীয়টা দেখি। তোমাকে যদি বলতো n ইকুয়াল 3 হলে l এর মান কত হবে বলো না ভাই? n ইকুয়াল যদি 3 হয় তাহলে l ইকুয়াল কত হবে? আমার আগে বের করো। l ইকুয়াল কত হবে বলো না? 0, 1, 2 হবে, তাই না? 0, 1, 2 হয়। কিভাবে দেখো না? 0 থেকে n - 1, এটা হচ্ছে সূত্র আমাদের, তাই তো? তাহলে লিখলাম আমরা 0 থেকে কত? n - 1, n এর মান কত এবার? 3, লিখলাম 3 - 1। তাহলে কত ভাই? 0 থেকে কত? 2 পর্যন্ত, তাই না? 2 পর্যন্ত, তাই তো? 2 পর্যন্ত, 2 পর্যন্ত হইলে 0 থেকে কত হবে? 0, 1, 2। ঠিক আছে, 0 থেকে 2 পর্যন্ত, তাহলে মাঝখানে তো 1ও আছে, তাই না? এই লিখলাম।
0 1 2 এই যে লিখছি 0 1 2। অর্থাৎ কি বলবা ভাই, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা 3টি। সেই 3টা কি কি বলো তো? 3s, 3p আর 3d। বুঝছো? তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? 3টি, 3s 3p 3d। বুঝছো কিভাবে বের করছি? n = 3 হলে l = 0 1 2, এই যে আমাদের সূত্র, এই যে সূত্রটা এখানেও লিখে দিচ্ছি। ঠিক আছে, এই যে সূত্র। তাহলে 0 n এর মান আমরা কত বসাবো? 3, 3 থেকে 1 চলে গেলে 2, 0 থেকে 2 পর্যন্ত অর্থাৎ 0 1 2। বুঝছো? তোমাকে যদি বলতো এবার 3f কি সম্ভব? বলো না ভাই, 3f কি সম্ভব? বলো, এই 3f কি সম্ভব? 3f সম্ভব না, কারণ তৃতীয় শক্তি স্তরে 3s 3p এবং 3d এই 3টা উপশক্তি স্তর রয়েছে। ঠিক আছে, অর্থাৎ 3d সম্ভব না। বলবা কি n = 3 হলে l = 0 1 2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি, 3s 3p 3d। এখানে f অরবিটালের অস্তিত্ব নেই, f উপশক্তি স্তরের অস্তিত্ব নেই। ঠিক আছে, অর্থাৎ 3f সম্ভব না। ঠিক আছে ভাই, পারবা না? এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন কিংবা এমসিকিউ আসবে। আসো, n = যদি 4 বলতা, n = আমার আগে বের করে ফেলো না। n = 4 হলে l = কত হবে? একটু বের করো না ভাই। n = যদি 4 হয় তাহলে l = কত হবে? কত হবে বলো না? দেখো, এটা পরে লিখে আগে বের করি। দেখো কত আমাদের, আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত, তাই না? এত পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে লিখলাম 0 থেকে n এর মান আমরা কত বসাবো? 4, এই যে 4 - 1 এত পর্যন্ত। তাহলে কত হইল? 0 থেকে 4 থেকে 1 গেলে 3, তাই না? 3 পর্যন্ত, অর্থাৎ কি 0 থেকে 3 পর্যন্ত কি কি আছে? 0 1 2 3। দেখছো, 4টা শক্তি স্তর, 1টা 2টা 3টা 4টা উপশক্তি স্তর কয়টা? 4টা। এই চতুর্থ শক্তি স্তরে n = 4 হলে l = কত হবে? 0 1 2 3 হয়, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা 4টি। ঠিক আছে, কি কি? 4s 4p 4d 4f। ঠিক আছে ভাই, এই ছিল আমাদের সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাই, শক্তি স্তর n = 1 হলে উপশক্তি স্তর কয়টা? একটা। n = 2 হলে উপশক্তি স্তর কয়টা? দুইটা। খেয়াল করছো? n = যদি 3 হয় উপশক্তি স্তর কয়টা? তিনটা। শক্তি স্তর সংখ্যা যত, উপশক্তি স্তর সংখ্যাও তত, তাই না? n = 4 হলে উপশক্তি স্তর 4টি, 3 হলে 3টি, 4 হলে 4টি, তাই তো? তাহলে তুমি কি বলতে পারো? n এর মান যত উপশক্তি স্তর সংখ্যাও তত। এই কথাটা একটু নোট করে নাও। n এর মান যত উপশক্তি স্তর সংখ্যাও তত, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত, প্রধান শক্তি স্তর সংখ্যা যত হবে, উপশক্তি স্তর সংখ্যাও তত হবে। নোট কি নোট করবা? n এর মান যত উপশক্তি স্তর সংখ্যা তত। n এর মান যত উপশক্তি স্তর সংখ্যা তত। উপশক্তি স্তর সংখ্যা তত। ঠিক আছে, এটা নোট করে নাও। n এর মান যত উপশক্তি স্তর সংখ্যা তত। n = 1 হলে উপশক্তি স্তর 1টি, 2 হলে 2টি, 3 হলে কয়টি? 3টি, 4 হলে উপশক্তি স্তর 4টি। ঠিক আছে, এই ছিল আমাদের এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় চলে যাব। হ্যাঁ, এটা নিয়ে কি কথা বলেছে?
বিজ্ঞানী জিমেন মুছে দিলাম। হ্যাঁ, রসায়নটা কিন্তু খুব সহজ, বুঝছো? রসায়ন বইটা বড় মনে হলেও বেশি পড়া নেই, গুছিয়ে পড়লে খুব কম পড়া, বুঝছো? ইন্টারমিডিয়েটের রসায়নটা অনেক সহজ। আমার মনে হয় যে আমাদের যে ইন্টারের 4টি গ্রুপ সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, সেখান থেকে আমার মনে হয় যে রসায়নটা বেশি সহজ। আমরা এবার পড়বো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাই না? আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখেছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখেছি, এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল লেটারের এম দ্বারা। ঠিক আছে, বিজ্ঞানী জিমেন, মনে রাখবা, একটা ধারণা দিয়েছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দিয়েছে বিজ্ঞানী জিমেন। দেখো, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জানো কি করে? উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে তা নির্ণয় করে। ঠিক আছে, উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বোঝায়, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম এর মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। ঠিক আছে, আর এই এম এর মানটা হচ্ছে জানো কি, এল এর মানের উপর নির্ভরশীল। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। ঠিক আছে, এম এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। ঠিক আছে, এই কথাটা বলবো, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। লিখলাম। হ্যাঁ, প্রথম কথাটা আমরা কি লিখবো? লিখবো যে, তো বুঝিও, এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বোঝায়, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বোঝায়। দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা বোঝায়, উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। সে ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে 3-4 নম্বর কমন পড়ে, সম্ভাবনা 95%। দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। এম দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। ঠিক আছে, আমরা বলতে পারবো যে কোন উপশক্তি স্তরে অরবিটাল কয়টি, অরবিটাল সংখ্যা বোঝায় বা প্রকাশ করে। ঠিক আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এম দ্বারা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বোঝায়। ঠিক আছে, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মান, এম এর মান কি ভাই? এল এর মানের উপর নির্ভরশীল। এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং তা মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হয়। মাইনাস এল থেকে, বুঝিও, মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হয়। বুঝছো কথাটা?
এম এর মান কি এল এর মানের উপর নির্ভরশীল এবং তা মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হয়। মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে আমরা এম এর মান থেকে এল এর মান থেকে সহজে বের করতে পারবো। ঠিক আছে, এম এর মান বুঝছো। উপশক্তি স্তর এস, এস হইলে বলো না, পরেই বলি। এস হলে এম এর মান কত, এল এর মান কত হবে শূন্য। এল এর মান শূন্য হলে এম এর মান কত হবে শূন্যই হবে, কারণ শূন্য থেকে শূন্য তো শূন্যই। যদি বলি উপশক্তি স্তর পি বলি, পি হইলে কি হবে বলো তো, এল এর মান কত হবে 1, তাহলে 1 হলে এম এর মান কত হবে -1 0 +1, কারণ শূন্য থেকে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। আমি পরে লিখে দিব, হ্যাঁ পেঁচ খাও না। দেখো আরেকটা কথা বলছে, প্রতি এল এর যে কোনো মানের জন্য এম এর 12 + 1 সংখ্যক মান আছে। এটাও বলে দিই, প্রতি এল এর যে কোনো মানের জন্য, হ্যাঁ প্রতি এল এর যে কোনো মানের জন্য, প্রতি এল এর যে কোনো মানের জন্য, প্রতি এল এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য, যে কোনো কি মানের জন্য প্রতি এল এর যে কোনো মানের জন্য এম এর 12 + 1 সংখ্যক মান রয়েছে, মান রয়েছে। ঠিক আছে, আমরা যদি এল এর মান জানি তখন কি বলবো, 2 × এল এর মান বসাবো যোগ 1, তাহলে আমরা বুঝতে পারবো এম এর মান কত হবে। ঠিক আছে, কিন্তু এভাবে বের করতে পারি মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। ঠিক আছে, আমরা আসো এবার উপশক্তি স্তর দেখি। বলো উপশক্তি স্তর, খেয়াল করো উপশক্তি স্তর যদি, উপশক্তি স্তর এস এর জন্য, দেখো উপশক্তি স্তর এস, উপশক্তি স্তর এস এর জন্য উপশক্তি স্তর এস, এস এর জন্য এল ইকুয়াল কত হয় বলো তো, আমরা পড়ে আসলাম না, কি পড়ে আসলাম, যদি 0 হয় বলবো এস, যদি 1 হয় কি বলবো পি, যদি যদি এল ইকুয়াল কি হয় 2 হয় বলবো কি ডি, এস পি ডি। যদি এল ইকুয়াল 3 হয় বলবো কি এফ। তাই তো, তাহলে বলো তো উপশক্তি স্তর এস এর জন্য এল এর মান কত হবে 0, তাই না। এল এর জন্য উপশক্তি স্তর এল এর এস এর জন্য এল ইকুয়াল 0, কথাটা বুঝলা। আমরা পড়ে আসছিলাম না যে উপশক্তি স্তর 0 1, উপশক্তি স্তরের মান 0 1 2 3, অর্থাৎ এল এর মান 0 1 2 3 হলে উপশক্তি স্তর যথাক্রমে এস পি ডি এফ হয়। এই যে লিখছি, যদি এল এর মান 0 হয় বলবো এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। যেহেতু উপশক্তি স্তর এস নিয়েছি তাই এল এর মান 0। বলো তো এল ইকুয়াল যদি 0 হয় তাহলে এম ইকুয়াল কত হবে, এই সূত্রে বসাও না, বলো এল ইকুয়াল যদি 0 হয় তাহলে এম ইকুয়াল কত হবে, এম এর কয়টা মান পাবো আমরা, একটা মান পাবো না। এই সূত্র বসাও, 0 থেকে কি বলছে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল, তাই তো এম এর মান, এম ইকুয়াল মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল, তাহলে কত, এল ইকুয়াল যদি 0 হয় তাহলে এম ইকুয়াল কত হবে বলো তো 0, এল এর মান 0, তাহলে কত -0 থেকে 0 সহ +0, মোট কথা কি ভাই, মোট কথা কি 0ই। বুঝছো, বুঝো নাই। এস উপশক্তি স্তর এস হলে এল ইকুয়াল 0 হয়, তাই তো, কারণ এস এর জন্য আমরা জানি 0, এল এর মান 0, তাই তো। বুঝো, তাহলে এম এর মান কত হবে কি বলছি, 0 মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, তাই তো, তাহলে তো -0 থেকে +0, মোট কথা কি 0ই। এম ইকুয়াল 0, এম ইকুয়াল 0।
বুঝছো? জিরো কি? তো সংখ্যা, তাহলে অরবিটাল কয়টা হবে? একটা। এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টি হবে? একটা। অর্থাৎ এস উপশক্তি স্তরে অরবিটাল একটি। এস উপশক্তি স্তরে অরবিটাল একটি, একটি অরবিটাল আছে। এস উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? একটা। বুঝছো? কারণ এস হলে এল এর মান জিরো, এল এর মান জিরো হলে এম এর মানও জিরো হবে, অর্থাৎ কি একটা। ঠিক আছে, উপশক্তি, একটি উপশক্তি স্তর আছে। বুঝছো আমার কথাটা? দেখো, আমরা যদি উপশক্তি স্তর পিতে যাই, এবার বুঝবো আরো ক্লিয়ার। উপশক্তি স্তর, এই উপশক্তি স্তর পি এর জন্য, পি এর জন্য এল ইকুয়াল কত হয় ভাই বলো না? তাকাও, এই যে উপশক্তি স্তর পি এর জন্য এল ইকুয়াল কত হয়? 1 হয়। ঠিক আছে, দেখছো লিখছি এই যে 1। উপশক্তি স্তর পি এর জন্য এল ইকুয়াল কত হয় ভাই? এল ইকুয়াল 1 হয়। বুঝিও, এল ইকুয়াল যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে বলো না? বলো, বুঝারাস। এল ইকুয়াল যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? কি বলছি? শূন্য থেকে, দুঃখিত, মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল, এটা হচ্ছে সূত্রটা। মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল, এটা হচ্ছে সূত্র। তাহলে কি বলছে? যদি 1 হয় তাহলে আমরা কি লিখবো? -1 শূন্য প্লাস 1। বলো, বুঝছো নাকি বুঝো নাই? কি বলছি? এম এর যে কোনো মানের জন্য এম এর মানটা এল এর মানের উপর নির্ভরশীল এবং তা মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হয়। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? -1, 0, +1। ঠিক আছে, অর্থাৎ তিনটা মান রয়েছে। তুমি এই সূত্রের সাহায্য করতে পারবা। এল এর মান কত ভাই? 1, তাই না? 1, তাহলে কত? 2 × 1 + 1, তাহলে কত? 2 কে 2 + 1, 3। তাহলে তিনটাই হয়েছে। কত হবে? তিনটাই। এই যে -1, 0, +1। ঠিক আছে ভাই, অর্থাৎ পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল আছে। ভাই বুঝছো? উপশক্তি স্তর পি এর জন্য এল এর মান কত? 1। এই যে উপশক্তি স্তর পি এর জন্য এল এর কত মান? এই যে এল এর মান 1 লিখছি। ঠিক আছে, এল এর মান 1। এল এর মান 1 হলে তাহলে এম এর মান কত হবে? -1 থেকে শূন্য সহ +1। এই যে লিখছি -1, 0, +1, অর্থাৎ কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা অরবিটাল আছে। ঠিক আছে, আচ্ছা। এবার যদি আমরা উপশক্তি স্তর এসপি চলে গেল ডি তে যাই, ডি হইলে কত বসাবো? 3 বসাবো। এল এর মান কত বসাবো? 3, তাই না? ডি হইলে আমরা এল এর মান কত বসাবো? 3 বসাবো। দেখো, উপশক্তি স্তর খেয়াল করো, এই যে উপশক্তি স্তর এসপি ডি, ডি এর জন্য এল ইকুয়াল কত বসাবা বলো তো? ডি এর জন্য আমরা কি জানি? 0 হইলে এস, 1 হইলে পি, তাই তো? 2 হইলে ডি উপশক্তি স্তর, তাই না? তাহলে এই যে বসালাম এল ইকুয়াল 2 হলে ডি উপশক্তি স্তর হবে। এই লিখছি উপশক্তি স্তর ডি এর জন্য এল ইকুয়াল 2 হয়। আচ্ছা, এল ইকুয়াল যদি 2 হয় তাহলে এম ইকুয়াল কত হবে? কি বলছিলাম? -এল থেকে শূন্য সহ প্লাস এল, তাহলে -2, -1, 0, +1, +2। বুঝছো? 5টা হবে মান, কারণ -এল থেকে শূন্য সহ। তাহলে দেখো -এল, এই যে -এল থেকে 0 সহ +L, এটাই তো আমাদের সূত্র। -এল থেকে শূন্য সহ +L, তাহলে কি কি হবে? -2, যেহেতু 2 হয়েছে তাহলে কত বলবো? -2, -1, 0, +1, +2। ঠিক আছে, কারণ তোমাকে কি বলছে? এম এর মান ইকুয়াল -এল থেকে শূন্য সহ +L। তাহলে এল ইকুয়াল যদি 2 হয় তাহলে -2, -1, 0, +2 বলছে, তাই তো? তাহলে +1, +2 এই পর্যন্ত বলছে। -2 থেকে শূন্য সহ +2 পর্যন্ত হবে, তাই তো? এই যে লিখছি -2, -1, 0, +1, +2, তো 5টা হয়েছে, তাই না? তুমি এই সূত্রের সাহায্যে বের করতে পারতা।
এল এর মান কত 2, তাহলে বস দেখো কত হতো 2, এল এর মান 2, 2 ইন্টু 2 তাহলে 4 যোগ 1 অর্থাৎ 5। ঠিক আছে, দেখো এখানে আমরা 5ই বের করছি। ঠিক আছে, এই যে দেখো 5টাই বের হইছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এম ইকুয়াল তাহলে আমরা কত লিখবো, -2 -1 0, তাই তো, +1 +2, অর্থাৎ ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল আছে। ভাই ক্লিয়ার? দেখো আমরা এবার এফ এ চলে যাই। বলো না এফ হইলে, এফ উপশক্তি স্তর হলে এল এর মান কত হবে বলো তো, এফ উপশক্তি স্তর হলে এল এর মান কত হবে বলো? 3 হবে, আমরা জানি তাই না। উপশক্তি স্তর এফ এর জন্য এল ইকুয়াল কত হয়, 3 হয়, তাই তো, কারণ না পড়ে আসছি। যদি 0 1 2 3, 0 হইলে এস, 1 হইলে কি পি, 2 হইলে ডি, আর 3 হইলে বলবো এফ, তাই তো, তাহলে বলবো 3। উপশক্তি স্তর এফ এর জন্য এল ইকুয়াল 3 হয়, তাহলে এম ইকুয়াল কত হবে বলো না, আমার আগে বের করো। 3 বলছে, তাহলে কোন থেকে, -3 থেকে 0 সহ +3 পর্যন্ত, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3, তাই না। যেহেতু 3 বলছে তাহলে তো বলছে -L থেকে 0 সহ +L, তাই তো। দেখো সূত্রটা দেখো, তাহলে কত, -3 লিখলাম, -2 -1, তাই তো, 0 +1 +2 +3। ঠিক আছে ভাই, এই যে লিখছি আমরা। কত মান তো 3, 3 হইলে কি -3 থেকে 0 সহ +3 পর্যন্ত, তাই না। তাহলে -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে কয়টা মান বের হলো, 7টা। -3 -2 -1 0 +1 +2 +3, অর্থাৎ এফ উপশক্তি স্তরে 7টি অরবিটাল আছে। বুঝছো, তুমি এই সূত্রের সাহায্যে বের করতে পারতা। 3 হইলে 2 ইন্টু এল এর মান 3, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 যোগ 1 7, 6 যোগ 1 7, এই দেখো 7টাই বের হয়েছে। ঠিক আছে, এই ছিল আমাদের কি ভাই, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তুমি বুঝতে পেরেছো, অর্থাৎ কি, এস উপশক্তি স্তরে অরবিটাল 1টি, পি উপশক্তি স্তরে অরবিটাল 3টি, ডি উপশক্তি স্তরে অরবিটাল 5টি, এফ উপশক্তি স্তরে অরবিটাল 7টি। ঠিক আছে ভাই, ওকে। আসো আমরা এবার দেখি 2-3টা জিনিস মনে রাখি। যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12 + 1, আমরা এটা থেকে বের করতে পারি না। এই যে এটাই তো, যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা যদি বের করতে বলে এটা দিয়ে বের করতে পারি। যদি বলতো ডি উপশক্তি স্তর, ডি এর জন্য এল এর মান কত, 2, 2 দুগুণে 4 যোগ 1 5। এই দেখো ডির জন্য আমরা কয়টা বের করছি, অরবিটাল 5টাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখি, হ্যাঁ, 2টা কথা লিখে দেই। যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12 + 1। যে কোনো উপশক্তি স্তরে, যে কোনো উপশক্তি স্তরে, যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা, যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি, 12 + 1। ঠিক আছে, আচ্ছা। যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আমরা কি জানি, প্রতিটি অরবিটালে কি আছে, ইলেকট্রনের ধনাত্মক দিক আছে, ঋণাত্মক দিক আছে। তাহলে এটার সাথে যদি আমরা 2 গুণ করে দেই, তাহলেই তো আমরা যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবো। বুঝছো, বুঝো না এই কথাটা?
প্রতিটা অরবিটালের কি আছে, দিক আছে ঘড়ির ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের দিক আছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে, প্লাস আপ মাইনাস আপ। আমরা পরে জানবো, স্পিন কোয়ান্টাম সংখ্যায় গিয়ে জানবো, ঠিক আছে। অর্থাৎ কি হবে তাহলে, এটার সাথে যদি আমরা 2 গুণ করে দেই তাহলে তো ইলেকট্রন পেয়ে যাব। অর্থাৎ যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি দেখাবো। ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 2 × 12 + 1। এটা হচ্ছে সূত্র, মনে রাখবা। হ্যাঁ, এইগুলো দিয়ে এমসিকিউ আসবে, অনেক এমসিকিউ আসে একাডেমিক কিংবা অ্যাডমিশনে, বুঝছো। যে কোনো উপশক্তি স্তরে মোট সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি, 2 × 12 + 1, ঠিক আছে। বুঝছো। তোমাকে যদি বলতো এই এফ, এই ধরো এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এফ উপশক্তি স্তর কিন্তু, বুঝছো। কয়টা হতো, 14টা হতো না, কিভাবে, 2, এটা তো থাকবেই, 2 × L, L এর মান কত, এফ হইলে 3, 3 দুগুণে কত, 6, 6 + 1 7, 7 দুগুণে 14, ঠিক আছে। অর্থাৎ এটা ডাবল, বুঝছো। চল দেখো, এফ এ যদি 14টা হয়, এখানে কয়টা হবে, ডিতে কয়টা হবে, 10টা হবে না, কিভাবে, তখন তুমি এল এর মান কত বসাবা, 2 বসাবা, 2 দুগুণে 4 আর 1 কত 5, 5 দুগুণে 10, ঠিক আছে। যদি বলতো পিতে, তখন তুমি এল এর মান কত বসাইতো 1, তাহলে কত হইতো, 2 + 1 3, 3 দুগুণে 6, এখানে 6টা, আর এটাতে কয়টা, 2টা হতো, তাই না। 2 × 1, বুঝো নাই, 2টা হয়তো, কিভাবে, এল এর মান তুমি কত বসাইতা 0, তাই তো। তাহলে এটা 0 আর এটা এখানে 1 আছে, তাই না, 2 একে 2, 2টা হইতো। তাহলে কয়টা, এখানে 14টা, এখানে 10টা, কত কত 14 আর 10 কত, 14 আর 10 24, 24 আর এখানে 6 30, 30 আর এখানে 2 32। আমরা পড়ছিলাম না চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে, এটা তো চতুর্থ শক্তি স্তরে, কারণ চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর কি কি হবে, 4টা, এস পি ডি এফ। তাই তো আমরা দেখবো একটু পরে, হ্যাঁ, প্রমাণটা। আসো, এই দেখো এখানে বলে দিছে, যে কোনো n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা হবে n²। n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা কত হবে, n²। n এর মান যদি 4 হয় তাহলে কত, 4 এর উপর হোল স্কয়ার, অরবিটাল কয়টা, 16টা, বুঝছো। দেখো এখানে n এর মান কত, 4 এর জন্য বের করছি না আমরা, কারণ n = 4 হইলে s = sp/df, এই 4টা উপশক্তি স্তর থাকবে sp/df। এখানে n এর মান কত, 4, তাহলে 4 হোল স্কয়ার, তাহলে কত, 16 অরবিটাল। দেখো যোগ করে দেখো, 16টাই হয়েছে, 7 5 12, 12 3 15, 15 আর 1 16, ঠিক আছে। এই কথাটা লিখে দেই, n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n²। n এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য, আমরা একটা চার্ট দেখবো সবার শেষে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n²। মোট অরবিটাল সংখ্যা কি হবে, n², মনে রাখতে হবে। n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n²। তোমাকে যদি বলতো প্রথম শক্তি স্তরে অরবিটাল কয়টা, n এর মান 1, তাই তো, তাহলে কয়টা, একটা। প্রথম শক্তি স্তর হইলেই তো s অরবিটাল হবে, s উপশক্তি স্তর হবে, তাই না। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা, একটা না, s। তাহলে অর্থাৎ যদি তোমাকে বলতো দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা, তাহলে 2 এর উপরে কি কথা, হোল স্কয়ার, 4, তাই তো। দ্বিতীয় শক্তি স্তর কি, s আর p, এই দেখো 3 আর 1 4, ঠিক আছে। যদি বলো তৃতীয়, তখন কি বলতা, 3 এর উপর হোল স্কয়ার, 3 3 9, তাই তো, 3 3 9, তাই না। তৃতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা, 9টা। দেখো তো, তৃতীয় হইলে উপশক্তি স্তর কি হবে, sp/d, যোগ করে দেখো, 1 3 4 4 আর 5 9, ঠিক আছে। যদি বলো চতুর্থ, তাহলে 4 দুগুণে কত, 16টা হতো, তাই না। এই দেখো 16টাই আছে এখানে, বুঝছো। যদি প্রথম বলে এটা, যদি দ্বিতীয় বলে এই 2টা, যদি তৃতীয় বলে এই 3টা, যদি চতুর্থ বলে এই 4টা, বুঝছো। মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর।
এই ছিল আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। উচ্চ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি করে? উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে তা নির্ণয় করে। ঠিক আছে, নির্ণয় করার সূত্র আছে 12+1 বা -L থেকে 0 সব +L পর্যন্ত। এই যে আমরা দেখছি উপশক্তি স্তরে S এর জন্য L = 0, 0 হলে M = 0। উপশক্তি স্তরে একটা, P হইলে 3টা, D হইলে 5টা, F হইলে উপশক্তি স্তর, অরবিটাল কয়টা হবে? 7টা। ঠিক আছে, পরে নিচে কিছু সূত্র দেখলাম, যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12+1, এই যে এগুলো বের করছি। যদি ইলেকট্রন বলতো তাহলে 2 আরো গুণ করে দিতাম। ঠিক আছে, আর যে কোনো প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কি নির্ণয় করব? 2n² সূত্র দিয়ে। আমরা দেখেছি কিন্তু, হ্যাঁ, বলে দিয়েছি। আসো আমরা এবার স্প্রিন কোয়ান্টাম সংখ্যাতে চলে যাই। ঠিক আছে, যেটা কথা বলেছে উলেনবেক ও গোল্ডস্মিথ। উলেনবেক ও গোল্ডস্মিথ ধারণা দিয়েছে স্প্রিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এটা কি নির্দেশ করবে? ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করবে। ঠিক আছে, ইলেকট্রনের স্পিন বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় স্প্রিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, স্প্রিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটাকে S দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, স্মল লেটারের S দ্বারা। ঠিক আছে, এটা উলেনবেক আর গোল্ডস্মিথ ওনারা ধারণা দিয়েছে। আর গোল্ডস্মিথ উলেনবেক আর গোল্ডস্মিথ। ঠিক আছে ভাই, আসো কি বলেছে বুঝছো? হ্যাঁ, ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য মানে ইলেকট্রনের ঘূর্ণন, ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লক নাকি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। যদি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে রে ভাই? ঘড়ি কোন দিকে ঘুরে? এই দিকে ঘুরে না ঘড়ির কাঁটা, নাকি এই দিকে, নাকি উল্টো হয়ে ঘুরে যায়? এই দিক থেকে ঘুরে যায়, তাই তো? এই যে এইভাবে ঘুরে, তাই না? নাকি যে এইভাবে ঘুরে? এইভাবে ঘুরে। ঘড়ির কাঁটা কি এইভাবে ঘুরে? এইভাবে ঘুরে না কিন্তু, এইভাবে ঘুরে, তাই না? যদি এইভাবে ঘুরে তাহলে বলবো আমরা +½ আর যদি বিপরীতে ঘুরে, যদি এইভাবে ঘুরে, ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে আমরা বলবো -½ ঠিক আছে ভাই, এটাই বুঝছো? ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে স্প্রিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়, ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকেই স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, স্পিন কথাটার মানে হচ্ছে ঘূর্ণন। ইলেকট্রনের স্পিন বর্ণনা জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়, যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়, ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়
তাকে স্প্রিং কোয়ান্টাম সংখ্যা বলা হয় বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম, তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, ইলেকট্রনের স্পিন বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, ওকে। ইলেকট্রন ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বা আবর্তনের দিকে অথবা বিপরীত দিকে হতে পারে। দুই রকম ঘূর্ণনের জন্য এস এর দুটি মান রয়েছে, প্লাস হাফ এবং মাইনাস হাফ। ঠিক আছে, ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঘুরলে এস ইকুয়াল কি বলবো, প্লাস হাফ। ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে প্লাস হাফ। আর ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লক বিপরীতে ঘুরলে এস ইকুয়াল কি হবে, মাইনাস হাফ। ঠিক আছে, এই হচ্ছে স্প্রিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আমরা যে আজকে কোয়ান্টাম সংখ্যাটা পড়লাম হচ্ছে 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং সর্বশেষ স্প্রিন কোয়ান্টাম সংখ্যা দেখলাম, তাই না ভাই? এগুলোর থেকে একটা প্রশ্ন আসবে, তোমাকে বলতে পারে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো। তখন তুমি যদি এটা দিয়ে করো 2n², তোমাকে স্যারের নাম্বার দিবে। যদি 4 নম্বর প্রশ্নে আসে 4 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। এখন আমি তোমাকে বলছিলাম যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², তুমি কি করলা 2 × 4² মানে ওই রাশিটা কত 32। এটা করলে কি তোমাকে নাম্বার দিবে না? বুঝছো? যদি বলতো অরবিটাল সংখ্যা, চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো, তখন তুমি যদি এইভাবে করতাম কি n², তাই না? তাহলে কত হলো 4, 16। চতুর্থ শক্তি স্তরে অরবিটাল কয়টি? 16টি। এগুলো করে আসলে তোমাকে নাম্বার দিবে না, এগুলো এমসিকিউ এর জন্য। ঠিক আছে, দেখো এগুলোর জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করব। ঠিক আছে, তোমাকে বলেই দিবে কোয়ান্টাম সংখ্যার আলোকে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হিসাব করো বা অরবিটাল সংখ্যা হিসাব করো। ঠিক আছে, আসো আমরা প্রশ্নটা লিখি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভাই, বুঝিও। এই একটা থেকেই যে কোনোটা পারবা, আমি বলে দিব। প্রশ্নটাকে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরকে কি বলা হয় ভাই? কি শেল বলা হয় ভাই, বলো না? এন শেল, তাই তো? চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো। সাহায্যে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, হ্যাঁ, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে 99%। নির্ণয় করো, তোমাকে বললো চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা এন শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো। আর তুমি কি করবা? কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম, এস এই চারটার আলোকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমার কাজ কি দেখো, যেভাবে বলছি ঠিক এইভাবে লিখবা। ঠিক আছে, লিখবা এল, এন। এন কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। মন চাইলে বাংলাতে এখানে লিখবা, না মন চাইলে লেখার দরকার নেই, তবু হবে। ঠিক আছে, এন। পরে দিবা কি এল, এল মানে কি ভাই? সহকারী কোয়ান্টাম সংখ্যা। দিছ দিছ দেখো, এটা নীল কালি দিয়ে লিখি। এন, এন মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। পরে যাবা কি এল, এল মানে কি?
সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে তুমি কিসে যাবা জানো? এম এ যাবা। এম মানে কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপর তুমি কিসে যাবা জানো? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লেখার পর তুমি লিখবা অরবিটাল সংখ্যা। কি লিখবা? অরবিটাল। তারপরে যাবা এসে, মানে স্পিন অরবিটাল সংখ্যা, বুঝছো? তারপরে লিখবা এস। এস মানে কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। তারপরে লিখবা কি? ইলেকট্রন সংখ্যা। কথা কানে গেছে ভাই? ইলেকট্রন সংখ্যা। এইভাবে লিখবা সিরিয়ালটা, যেভাবে বলে দিছি সেম ভাবে, একটা উল্টা পাল্টা করলে হবে না। এন, এল, এম, তাই তো? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তারপর অরবিটাল সংখ্যা। কারণ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকেই আমরা জানি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যত অরবিটাল সংখ্যা তত, তাই তো? আর প্রত্যেকটা অরবিটালের জন্য কি আছে? ইলেকট্রন আছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে, তাই তো? অরবিটাল সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করলে স্পিন কোয়ান্টাম সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা এভাবে নির্ণয় করব, বুঝছো? দেখো তাহলে কি এন এর মান তোমাকে বলছে চতুর্থ শক্তি স্তর। আহারে, চতুর্থ শক্তি স্তরের জন্য বলো না, চতুর্থ শক্তি স্তরের জন্য এন এর মান কত হবে বলো? চতুর্থ শক্তি স্তরের জন্য এন এর মান হবে কত ভাই? 4। এগুলো তুমি বক্স করে দিবা। চতুর্থ শক্তি স্তরের জন্য এন এর মান কত হবে? 4, বুঝছো? এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কত কত হবে বলো তো? 0 থেকে n-1 পর্যন্ত, মানে কি 4 - 1 3 পর্যন্ত, 0 1 2 3, বুঝছো নাকি বোঝো নাই? এল এর সূত্র কি ছিল? 0 থেকে n-1। এখানে n এর মান কত ভাই? 4, তাহলে কত লিখবো? 4 - 1। 0 থেকে কত পর্যন্ত হইলো? 3 পর্যন্ত, তাই তো? 4 থেকে 1 গেলে 3, তাহলে কত হবে? 0 1 2 3, ঠিক আছে? তাহলে আমরা লিখবো, কি লিখবো? 0 1 2 3। এই যে দেখো লিখছি। আমরা কি বলছিলাম? এল এর মান থেকে এম এর মান নির্ণয় করব কিভাবে? -l থেকে 0 সহ +l, ওইটাই তো এম এর মান। এম ইকুয়াল আমরা কি জানি? -l থেকে 0 সহ +l, তাই তো? দেখো এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানও কত হবে ভাই? 0, ঠিক আছে? এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানও তো হবে 0, তাই তো? কারণ কি? -0 থেকে 0 সহ +0 0। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে বলো তো? 1 হইলে -1 0 +1, বুঝছো নাকি বুঝো নাই ভাই? বুঝছো? কারণ আমরা কি বলছিলাম? এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং তা -l থেকে 0 সহ +l পর্যন্ত হয়, তাই না? তাহলে দেখো লিখলাম 1 হইলে কি কি হবে? 1 হইলে কি কি লিখবো আমরা? -l থেকে 0 সহ +l, মানে -1 থেকে 0 সহ +1, এই যে -1, এই যে 0, এই যে +1, এই যে লিখছি। ওকে, যদি 2 হয় তখন আমরা কি বলবো বলো না? 2 হইলে কি বলবো? -2 থেকে 0 সহ +2, তাই তো? -2 থেকে 0 সহ +2, তাহলে -2, তারপরে কত আছে? -1, তারপরে কত? 0, তারপরে কি? -2 থেকে 0 সহ +2, এই যে +1 +2, এই দেখছো? এই যে -2 থেকে 0 সহ +2, আর মাঝে কি আছে? -1 +1, ঠিক আছে? এই দিছি। অর্থাৎ কয়টা হলো? 5টা হলো, তাই না? -2 -1 0 পরে +1 +2, বুঝছো? এইখানে না লিখে +1 +2, ঠিক আছে? ওকে, যে 3 হয় তাহলে কত বলবো আমরা বলো না? 3 হইলে কত বলবো? -3 থেকে 0 সহ +3 পর্যন্ত না? কি বলছে? -3 থেকে 0 সহ +3, এটাই তো বলবো, তাই তো? তাহলে -3 পরে কত হবে? -2 পরে -1, তাই তো? 0 +1 +2, বুঝছো? কয়টা হয়েছে? 7টা হয়েছে, গুণে দেখো। -3 -2 -1 0 +1 +2 +3, ये লিখলাম -3 -2 -1 0,
+1 +2 +3। এবার দেখো তো অরবিটাল সংখ্যা কয়টি, দেখো অরবিটাল সংখ্যা কয়টি ভাই। বক্স করে দিচ্ছি। হিসাব করো, কারণ আমরা জানি কত, m এর মান যত অরবিটাল সংখ্যাও তত। m এর মান কত এখানে, 0 মানে কি 1। ঠিক আছে, দেখো তাহলে কত লিখবো, 1টি, তাই না? ঠিক আছে, 1 হয়ে কয়টা আছে, 3টা আছে এখানে, তাই তো? যদি এল এর মান 1 হয় মানে কি, এটা তুমি মন চাইলে দিতেও পারো, এই যে এস পি, এই যে ডি, এই যে এফ। ঠিক আছে, না দিলেও সমস্যা নেই, মন চাইলে দিতে পারো। এইগুলো এইদিকে লিখো, বাইবার লিখে ব্র্যাকেট দিও, না দিলেও সমস্যা নাই। 0 1 2 3 এগুলো লিখলেই হবে, শুধু মুছে দিই, দরকার নেই। ঠিক আছে, তাহলে কয়টা হলো এখানে, 3টা, আর এখানে কয়টা আছে, 5টা, এই যে লিখলাম 5। এখানে কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7, এই 7। ঠিক আছে, ওকে। তাহলে স্পিন কি হবে, প্রত্যেকটা অরবিটালে ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীতে স্পিন থাকবে, তাই তো? ইলেকট্রন থাকবে। তাহলে কি আমরা বলছিলাম, ঘড়ির কাঁটার দিকে থাকলে +1/2, বিপরীতে থাকলে -1/2। তাহলে আমরা কি লিখতে পারি, একেবারে লিখে দিব কি, +-1/2। কয়টা অরবিটাল, একটা, এই যে সামনে 1 দিয়ে দিলাম, বুঝছো? +-1/2, এই যে মানে একটা +1/2 একটা -1/2, কয়টা অরবিটাল, একটা, এই যে দিয়ে দিচ্ছি। তাহলে কয়টা হলো এখানে, একটা +1/2 একটা -1/2, ইলেকট্রন সংখ্যা কয়টা হলো, 2টা। বুঝছো, বুঝো নাই? যে কোনো অরবিটালের জন্য স্পিন মানে ইলেকট্রন ঘূর্ণন, একটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীতে হতে পারে, তাই তো? এই জন্য লিখছি +-1/2, একেবারে লিখে দিয়েছি, যেহেতু একটা অরবিটাল, এই যে সামনে 1 দিছি। ঠিক আছে, এখানে কয়টা, 3টা অরবিটাল, এই যে 3 দিছি, +-1/2। বুঝছো, একটার জন্য কি +-1/2, 3টা আছে, এই যে সামনে 3 দিছি। তাহলে এবার বলো তো এখানে কি আছে, 6টা আছে না? কারণ 3টা আছে প্লাসের, 3টা আছে মাইনাসের, তাই তো? একেবারে লিখে দিয়েছি আমরা, এইভাবেই তুমি লিখবা। ঠিক আছে, 6, এই যে দেখো 6 হয়েছে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে এখানে কি হবে, +-1/2, সামনে কত আছে, 5 আছে, তাহলে সামনে তুমি কি দিও, 5টা। 5 অরবিটাল, তাই তো? 5 অরবিটালে কি হবে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ কি 5 দুগুণে 10, 10টা ইলেকট্রন। ঠিক আছে, আর 7, অর্থাৎ +-1/2। কয়টা তাহলে, 7 দুগুণে 14, এখানে তো 2টা আছে, একটা প্লাস একটা মাইনাস, সামনে 7 আছে, তাহলে 7 দুগুণে 14 আমাদের শেষ আনসার। বুঝছো, ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখো তো, মোট কয়টা হইলো ইলেকট্রন সংখ্যা, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা হইলো ভাই, কয়টা হয়েছে দেখো, ইলেকট্রন সংখ্যা হয়েছে ভাই 32টা, দেখছো? 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 কত, 32। শেষ। এইভাবে আনসার করতে হবে। তোমাকে যদি বলতো যে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত, তাহলে আনসার কিন্তু এইখানেই শেষ হয়ে যেত। যদি অরবিটাল নির্ণয় করতে বলে ভাই, তাহলে এই 2টা স্টেপ করার দরকার নাই, তুমি এই যে এই এতটুকু করলেই হবে। ঠিক আছে, যদি ইলেকট্রন বের করতে বলে তখন কিন্তু তুমি সম্পূর্ণটাই করতে হবে। দেখো তো চতুর্থ শক্তি স্তরে অরবিটাল কয়টা, 3, 1 আর 3 4, 4 আর 5 কত, 9, 9 আর 7 কত, 16। ঠিক আছে, 9 7 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 1 16। দেখো চতুর্থ শক্তি স্তরে 16টি অরবিটাল। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি, 32টি। আমরা বলছিলাম না, যে কোনো প্রধান শক্তি স্তরে অরবিটাল কিভাবে নির্ণয় করতে হয়, n স্কয়ার, মানে চতুর্থ শক্তি স্তর, তাহলে কত হবে, 4 হোল স্কয়ার ইকুয়াল কত, 16। অরবিটাল 16। আর যে কোনো প্রধান শক্তি স্তরে অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে নির্ণয় করতে হয়, 2n স্কয়ার, তাই না? 2n স্কয়ার, তাহলে কত হইলো, 2 × 4 হোল স্কয়ার ইকুয়াল কত, 32। বুঝছো ভাই, এই যে দেখো 32 বের করছি।
অরবিটাল বের করছি 16। এখন কথা হচ্ছে তোমাকে যদি বলতো তৃতীয় শক্তি স্তর, চতুর্থ না বললা যদি বলতো এমশেল, এমশেল যদি বলতো তাহলে তুমি কি কথা, তৃতীয় বলছে তাহলে এন এর মান তুমি কত বসাইতা, 3 বসাইতা, 3 বসাইলে এল এর মান কত বসাইতা, 0 1 2। এই নিচের স্টেপটা করার দরকার হতো না তখন আর। কথাটা বুঝাতে পারছি? আবার বলি দাঁড়াও, এটা তো আমরা চতুর্থ শক্তি স্তর বা এন শেলের জন্য বের করছি। তোমাকে যদি বলতো এম শেলে বা তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার আলোকে নির্ণয় করো, তখন তুমি কি কথা, এন এর মান তখন কত বসাইতা, 3। 3 বসাইলে এল এর মান কত হইতো, 0 1 2। এই যে 0 1 2, তখন এই স্টেপটা আর করতে হতো না। ঠিক আছে, এগুলো করলেই হতো। ঠিক আছে, যদি তোমাকে বলতো দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল, তখন কি বলতো, এন এর মান 2, তাহলে এল এর মান কত, 0 আর 1, তখন তুমি এই যে এই দুইটা করতে। ঠিক আছে, তোমাকে যদি শুধু অরবিটাল সংখ্যা জানতে চাই তখন এই এতটুকু করলেই হবে। যদি বলে যে ইলেকট্রন সংখ্যা, তখন কিন্তু এটা অরবিটাল সহ এই যে এই পর্যন্ত আসতে হবে, মানে সম্পূর্ণটা করতে হবে যদি অরবিটাল সংখ্যা চাই। ঠিক আছে, এই ছিল ভাই মূলত আমাদের আজকের ক্লাসটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 5 স্টার। ঠিক আছে, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে 99%। ঠিক আছে, দেখো তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম ভাই, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে জানলাম, এর প্রকারভেদ দেখলাম, তাই তো, এবং কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে কোনো শক্তি স্তরের আমরা কি অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় জেনে গেছি, তাই তো, পারবো না? ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকুক তাহলে। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।